প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। অবশেষে এলো খুশির খবর। বগা ফান্দে পড়ে কান্দে। ইউনূস অবশেষে কান্নাকাটি শুরু করেছে। তার পালানোর রাস্তা নয়, এটা আমার কথা নয়, আপনারা নিজেরাই দেখুন ইউনূসের কান্নাকাটি। একটু প্লে করি, তাহলেই বুঝতে পারবেন ইউনূসের কান্নাকাটি। কার্যত ভেঙে পড়লেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। তার স্বীকারোক্তি, সমস্যার পরিমাণ উত্তরোত্তর বাড়ছে। কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি, যে কথা না বলা, এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা। যত কম বলা যায় ততই হয়তো ঝামেলা থেকে বাঁচবো। খালি বাড়ছে। এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি। কিছুদিন আগে হয়তো খবর পেয়েছি, এই মাসের মধ্যেই যে 12 তারিখে যে ঘটনা ঘটলো, যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন, ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম, এর থেকে আমরা চালাবো। এটা কি কারণ, কি হলো এটা? দেখা যায় সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। কেউ গণতন্ত্রের বিপক্ষে না, সবাইকে স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে। বাইডেন প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে। দর্শক শুনলেন ইউনূসের কান্নাকাটি, অর্থাৎ সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে। ইউনূস নিজেই স্বীকার করে নিল, ইউনূস কিন্তু বাইডেন প্রশাসন এবং বিশেষ করে পাকিস্তানের আয়াসের ফান্দে পড়ে এখন বাংলাদেশের সর্বনাশ করছে এবং নিজের সর্বনাশ তো করেছেই বটে। পাকিস্তান কিন্তু ভারতের উপর প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে এতদিন খেলছিল এবং খেলে যাচ্ছে, আর সেই ফান্দে পা দিয়েছে ইউনূস এবং ওয়াকারুজ্জামান। পাকিস্তানের যে গোপন মিশন, সেটা হলো যে পাকিস্তানের সাথে ইউনূসের যে চুক্তি, সেটা ফাঁস হয়ে গেছে, ভারতের গোয়েন্দাদের কাছে চলে গেছে। ভারতের গোয়েন্দারা এবং ভারতের সেনাবাহিনী ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে যে মিসাইল একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহিন-1, যেটা ভারতের বড় বড় শহরকে লক্ষ্যে পরিণত করবে, এবং বাবর-1 যে মিসাইল ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেটা বন্দরগুলোকে টার্গেট করবে, সেই চুক্তি ইউনূস পাকিস্তানের সাথে করেছে। সেই চুক্তি ভারতের কাছে চলে গেছে এবং ভারত ইতিমধ্যে নড়েচড়ে বসেছে। তাদের S-400 এবং MRS টিম, যেটা মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে নিষ্ক্রিয় করে, সেই ক্ষেপণাস্ত্রগুলো তারা সক্রিয় করে ফেলেছে। আগামী মাসে পুতিনও ভারত সফর করবে এবং বড় বড় চুক্তি হতে পারে, সামরিক চুক্তি হতে পারে। তো ইউনূস যে ফান্দে পা দিল, সেই ব্যাপারে একটু বলে রাখি। ওয়াকারুজ্জামানকে কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সিআইএ হেডকোয়ার্টার থেকে ফোন করা হয়েছিল বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন নিয়ে। ওয়াকারুজ্জামান কোনো সদুত্তর দিতে পারেনি এবং তিনি দৌড়ে ছুটে যান ইউনূসের কাছে। ইউনূস তখন বাইডেনকে ফোন করে, বাইডেন তাকে নিরাশ করে। বাইডেন এটা বলে তাকে যে আমি এখন বিদায়ী প্রেসিডেন্ট, আমার করণীয় কিছু নাই, তুমি ম্যানেজ করে চলো। অর্থাৎ হতাশায় ডুবে গেল ইউনূস। তারপর ইউনূস এই সাক্ষাৎকারটা ইউনূস দেয় যে চারিদিক থেকে বিপদ। তো আমেরিকা থেকে ইউনূসের সাহায্য টোটালি বন্ধ, পায়ের তলা থেকে মাটি ছুটে চলে গেছে। তখন সেনাপ্রধান দৌড়ে যায় প্রেসিডেন্টের কাছে যাওয়ার পর প্রেসিডেন্ট সেনাবাহিনীকে সামরিক শাসন জারি করার অনুরোধ করে, কিন্তু ওয়াকার জানায় এই মুহূর্তে সামরিক শাসন জারি করা সম্ভব নয়, কারণ এই বাংলাদেশের যে ক্রাইসিস এই মুহূর্তে চলছে, অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি, তাতে করে সেনাবাহিনী, ওয়াকারুজ্জামান খুবই শিয়ানা, সে এই দায়িত্ব কোনোভাবেই নেবে না। এই ক্রাইসিসকে সেনাবাহিনীর পক্ষে উত্তরণ ঘটানো কোনোভাবেই সম্ভব না। এই জন্য ওয়াকার খুব চালাকির সাথে এটাকে, রাষ্ট্রপতির এই অনুরোধকে অ্যাভয়েড করে যায় এবং ইউনূসের কাঁধে দোষ চাপিয়ে দেয়। এবং এক পর্যায়ে এটা নিয়েও আলোচনা হয় যে ইউনূসকে সরিয়ে দিয়ে কি করা যায়। তখন একটা প্রশ্ন আসে যে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করা। প্রিয় দর্শক, আসলে এই মুহূর্তে জাতীয় সরকার ছাড়া এর কোনো বিকল্প নাই। জাতীয় সরকার বলতে বিএনপিতে রেশিও অনুযায়ী আপনাকে লোক নিতে হবে, যেমন বিএনপির যে পরিমাণ ভোট অতীতের হিসাব করে সেই অনুযায়ী তাদের লোক নিতে হবে। এমনকি অন্যান্য ছোট দল, তাদেরকে ভোটের রেশিও অনুযায়ী তাদেরকে নিতে হবে। এমনকি আওয়ামী লীগের থেকেও রেশিও অনুযায়ী লোক নিতে হবে। যদি আওয়ামী লীগ ছাড়াও জাতীয় সরকার করতে যায়, সেটাও ব্যর্থতায় পর্যবসিত হবে। দেশের ক্রাইসিস আরও দিন বাড়তে থাকবে, এতে কোনো বিকল্প নাই। ওয়াকারুজ্জামান এবং প্রেসিডেন্ট একই সিদ্ধান্তে একমত হয় এ ব্যাপারে যে সব দলকেই থাকতে হবে এই জাতীয় সরকার করার ক্ষেত্রে।
তো এখন আমি প্রিয় দর্শক যে জিনিসটা বলতে চাই, যে সমস্ত চ্যাংরা বাচ্চা পোলাপাইন, জিহাদে পোলাপাইন এখনো বয়স কম, দাড়ি মোছ ওঠে নাই, তারা জিহাদের স্বপ্ন দেখছে গুটি কয়েক, কিন্তু আন্তর্জাতিক মহলে যে কি পরিস্থিতি হচ্ছে, বাংলাদেশের 18 কোটি মানুষকে যে এই বাচ্চাগুলো জিম্মি করে ফেলেছে, সাথে ইউনূস এদের কথায় লোভে পড়ে নেচে আজকে দেশের যে সর্বনাশ ঘটাচ্ছে, আজকে যে ভারতের বিরুদ্ধে যে বাইডেনের সাথে হাত মিলিয়ে, বিশেষ করে পাকিস্তানের আইএসের সাথে হাত মিলিয়ে যে ষড়যন্ত্রে ভারতের বিরুদ্ধে ইউনূস করেছিল, এখন ভারত তো আর ছেড়ে দেওয়ার বান্দা নয়। ভারত ইতিমধ্যে সৈন্য সমাবেশ ঘটিয়েছে এবং তাদের স্বয়ংক্রিয় সমরাস্ত্রগুলোকে সক্রিয় করছে। যে কোনো মুহূর্তে পাকিস্তানকে এবং বাংলাদেশকে মুহূর্তের মধ্যে মিশিয়ে দিবে। পাকিস্তান এটা বাংলাদেশকে আসলে ডিপ স্টেট বানিয়ে ভারতের সাথে একটা উস্কানিমূলক খেলা খেলতে চাচ্ছে, বাংলাদেশকে কলুর বলদ বানিয়ে। অর্থাৎ বাংলাদেশ ভারতের পাশে, পাকিস্তান আসবে বাংলাদেশে, এখান থেকে ভারতের সাথে লাগবে, পাকিস্তানের কিছু হবে না, সব যত ঝড় ঝাপটা সব বাংলাদেশের উপর দিয়ে যাবে এবং বাংলাদেশের 18 কোটি মানুষ না খেয়ে রাস্তায় মানুষের মাংস মানুষ খাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ইউনূস কি কামটা করলো? ইউনূস যে পাকিস্তানকে বিএনপি কোনোদিন প্রশ্রয় দেয় নাই, এবং কি কোনো জিয়াউর রহমান পর্যন্ত পাকিস্তানকে প্রশ্রয় দেয় নাই, সেখানে ইউনূস এই জামাতের কথা শুনে, মাহফুজ আলমের কথা শুনে পাকিস্তানকে সাথে নিয়ে সে লড়তে গেছে ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্রের সাথে। আর ভারতের সাথে লড়বে কেন? প্রতিবেশী সুসম্পর্ক বজায় রেখে চলবে, মানুষ সুখে থাকবে, এইটাই তো চাওয়া। কিন্তু ভারত বিদ্বেষী মনোভাব মানুষের মধ্যে, সেটাকে রাজনৈতিকভাবে পুঁজি করে তারা যে খেলা খেলতে চেয়েছিল, সে ফাঁদে ইউনূস নিজেই এখন পড়ে গেল। আমরা ইউনূসের কান্নাকাটিটা আরেকটু শুনি। আমার ইউনূসের কান্নাটা খুব মায়া লাগছে এখন তাকে দেখে। তবে হয়তো ঝামেলা থেকে বাঁচবো। খালি বাড়ছে এখন তো ঝামেলা বাড়ছে, অর্থাৎ চারিদিকে ঝামেলা আর ঝামেলা। ইউনূস, আপনাকে আগেই বলেছিলাম, আপনি সুদের মহাজন, আপনি সুদের কারিগর, সুদ আপনি চালাতে পারবেন, কিন্তু দেশ আপনার দ্বারা চালানো সম্ভব নয়। আপনাকে আপনার চারপাশে যারা আছে, জামাত ইসলামী বিশেষ করে ষড়যন্ত্রকারী, হিজবুত তাহেরের, মাহফুজ আলম, এরা আপনাকে বিপদে ফেলে দিবে এবং আপনি ঠিকই বিপদে পড়ে গেছেন। আপনি আর রক্ষা নাই আপনার। বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি। কিছুদিন আগে হয়তো খবর পেয়েছি, এই মাসের মধ্যেই যে 12 তারিখে যে ঘটনা ঘটলো, আপনি ভারতের সাথে বৈঠক করার জন্য একটা প্রস্তাব পাঠিয়েছেন দ্রুত বেগে, কিন্তু ভারত আপনাকে কোনো রিপ্লাই দেয় নাই। কারণ ভারত আপনাকে যে বিবৃতি দিয়েছিল সংখ্যালঘুর উপরে, তার প্রত্যুত্তরে আপনি ঔদ্ধত্যপূর্ণ রিপ্লাই দিয়েছেন, যার কারণে ভারত আপনার সাথে এখন বসতে আর রাজি না, বা বসতে তো রাজি নাই, বরং ভারত তার সমরাস্ত্রকে প্রস্তুত করেছে। এবার আপনি কোন পর্যায়ে নিয়ে গেছেন পাকিস্তানের চক্করে পড়ে? আর একটু শুনি। যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন, ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম, এর থেকে আমরা চালাবো, এটা কি কারবার, কি হলো এটা? ঠিক আছে, সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে কেউ। আমরা আগেই বুঝেছিলাম যে আপনি কথা এই জন্যই বলেন না, কথা না বলে আপনি দিন দিন সমস্যাকে আরও প্রকট করে তুলছেন। আপনার আশেপাশে আপনি যাদেরকে নিয়োগ দিয়েছেন কেউ অভিজ্ঞ নয়, আপনি কোনো জাতীয় সরকার করেননি, যার ফলে আপনাকে এবং দেশটাকে ডুবানোর জন্য এরাই যথেষ্ট। আমি আপনাকে অনুরোধ করব, দ্রুত বেগে, যত দ্রুত পারা যায় আপনি একটা জাতীয় সরকার গঠন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি তাড়াতাড়ি বিদায় নেন। এইসব চ্যাংরা পোলাপান দিয়ে একটা দেশ 18 কোটি মানুষ কখনো চলতে পারবে না। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে যুদ্ধ করে আপনি 2 মিনিটও টিকতে পারবেন না জনাব ইউনূস। তো প্রিয় দর্শক, দেখলেন ইউনূসের কান্নাকাটি। এখন আমার ইউনূসের জন্য মায়াও লাগছে যে ইউনূস কি পরিমাণ কান্নাকাটি করছে। কান্নাকাটিটা আরেকটু শুনি। কান্নাকাটি, ইউনূসের কান্নাকাটি দেখতে ভালোই লাগছে। এটা একটা নিজেকে রক্ষা করার একটা কথা না বলে নিজেকে রক্ষা করার কৌশল। যত কম বলা যায় ততই হয়তো ঝামেলা থেকে বাঁচবো। খালি বাড়ছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি। কঠিন অবস্থার মধ্যে ইউনূস আপনি পড়ে গেছেন, আপনি নিজেই নিজের বিপদ ডেকে আছেন। সুতরাং আমি ইউনূস গংদেরকে বলবো, ইউনূস গংদেরকে, প্রিয় দর্শক, ইউনূস গংদেরকে কিন্তু পালানোর কোনো সুযোগ দিবেন না। এর সময় কিন্তু আর বেশি নাই, বলা যায় না আর কয়দিন সে সাস্টেন করতে পারে। তার পায়ের তলায় 1 ফোঁটা মাটিও নাই। পাকিস্তান যেখানে যার নিজের অস্তিত্ব নাই, সে আসছে বাংলাদেশকে নিয়ে খেলা করতে ইন্ডিয়ার সাথে। কত বড় দুঃসাহস পাকিস্তানি! এই দেশে কিছু প্রেতাত্মা আছে, পাকিস্তানি বীজ আছে, এরা এগুলো করছে। তো প্রিয় দর্শক, ধন্যবাদ। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।